নমস্কার, আমি শান্তনু আপনাদের কাছে উপস্থিত হয়েছি আপনাদের সকলের ভালো লাগা অনুষ্ঠান চেনা কবির ভালো লাগা কবিতা। তো আজ আমাদের এই অনুষ্ঠানের অতিথি কবি কবি শ্যামলী বন্দ্যোপাধ্যায়, যারা এই মুহূর্তের বাংলা কবিতার হাল হকিকতের খবর রাখেন। তাদের কাছে শ্যামলী বন্দ্যোপাধ্যায় কোনো নতুন নাম নয়। শ্যামলী বন্দ্যোপাধ্যায়কে চেনেন। এখন আমার দিদির সরাসরি নয়, কিছুটা পরোক্ষভাবে ফেসবুকের মাধ্যমে, ফেসবুকের মধ্যে দিয়ে দিদির সাথে আমার পরিচয় এবং সেখান থেকে তার কবিতাকে ভালো লাগা এবং সেই ভালো লাগা কবিতাগুলির কিয়দ অংশ আপনাদের সামনে আমি আজকে তুলে আনবো এবং আমার অনুভূতি, সেই অনুভূতি আপনাদের কাছে ব্যাখ্যা করব। ইতিমধ্যেই আমার মেয়ে জানিয়ে দিয়েছে যে দেখতে পাচ্ছেন, আমার কন্যা আমার এই প্রোগ্রামটি প্রতিনিয়ত দেখেন এবং অ্যাডভাইসও করেন। তো এই অনেক বন্ধুকে বলতে হয় না যে দেখতে পাচ্ছেন তাহলে একটু কমেন্টস করুন। সেই ভারটা আমার কন্যা তুলে নিয়েছে যে বাবা তুমি প্রোগ্রামটা চালু করলে আমি ফার্স্ট কমেন্টস করে দেবো দেখতে পাওয়া যাচ্ছে কি দেখতে পাওয়া যাচ্ছে না। আমি দেখতে পাচ্ছি যে আমার কন্যা সে দেখতে পাচ্ছে, সুতরাং বাকি বন্ধুরাও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আমি সেইভাবেই আমার এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি। আজকের আমাদের অতিথি কবি এই অনুষ্ঠানের শ্যামলী বন্দ্যোপাধ্যায়। শ্যামলী বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আমি বলেছি যে আমার সঙ্গে তার পরিচয়টা কিভাবে হয়েছে। এর আরেকটি সূত্র হচ্ছে যে শ্যামলী বন্দ্যোপাধ্যায় ইচ্ছে কুসুমে প্রায় নিয়মিত লেখিকা এবং কেদারনাথ দাসের মাধ্যমে এই যোগাযোগটাও আমি তার সঙ্গে করেছি যে কিভাবে তাদের সঙ্গে যোগাযোগ করে কিভাবে কবিতা নিয়ে অনুষ্ঠানটা করা যায়। ইতিমধ্যে আরও একজন কবি সুধাংশু রঞ্জন সাহা, তিনিও দেখছেন, আমি দেখতে পাচ্ছি। ভালো থাকবেন দাদা। মূল অনুষ্ঠানের দিকে যাব। শ্যামলী বন্দ্যোপাধ্যায়ের জন্ম 1955 সালে। পিতার সূত্রে জন্মভূমি পশ্চিম মেদিনীপুর, বর্তমান পশ্চিম মেদিনীপুর হলেও সেখানে তার কোনোদিনই যাপনের সুযোগ হয়নি। অধ্যাপক বাবার কাজের সূত্রে জীবন কেটেছে বাঁকুড়া শহরে। বাঁকুড়া খ্রিস্টান কলেজ থেকে সংস্কৃত ভাষায় তিনি স্নাতক হয়েছেন। তারপর বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সংস্কৃত সাহিত্যে স্নাতকোত্তর, কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে বিএড। কর্মজীবন শুরু বাঁকুড়া খ্রিস্টান কলেজ, যে কলেজে তিনি একদিন পড়াশোনা করেছেন, সেই কলেজেরই তিনি শিক্ষিকা হয়েছেন। এই ভাগ্য সকলের হয় না। তারপর শালডিহা কলেজে অধ্যাপনা দিয়ে শুরু করেন। বিবাহ পরবর্তী জীবন তার কেটেছে বাংলার বাইরে। মাঝে 4 বছর বাংলাদেশ ঢাকায় ছিলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত ও পালি বিভাগে কিছু গবেষণাধর্মী কাজ তিনি করেছেন। এখন শিশুকাল থেকে তার বাড়িতে তিনি বলেছেন যে তার একটি সাংস্কৃতিক আবহ ছিল। ভাই বোনেদের মধ্যে একটা যৌথ পরিবারের মধ্যে তার বেড়ে ওঠা, নাটক, গান, বাজনা, কবিতা ইত্যাদি চর্চার মধ্যে দিয়ে তিনি বড় হয়েছেন। তার হাতে প্রথম ধরা লিটল ম্যাগাজিনের নাম ছিল শঙ্খ এবং সেটা ছিল তাদের পারিবারিক ঐতিহ্যের ম্যাগাজিন। অবশ্য সেখানে তখন যখন তিনি হাতে ধরেছেন তখন তার লেখার সেটা বয়স ছিল না। ছোটবেলা থেকেই বিষ্ণুপুর ঘরানা এবং কিরানা ঘরানায় লঘু মার্গ সঙ্গীতে তালিম নিয়েছেন। কলকাতা যুববাণীতে রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতির ধারাবাহিক পরিবেশন করেছেন তিনি। সেই তুলনায় কবিতার চর্চা একটু দেরিতে, কবিতায় প্রবেশ একটু পরিণত বয়স থেকে। 2004 সাল থেকে কলকাতায় পাকাপাকিভাবে ফিরে আসা, কবিতার গভীর মনোনিবেশ, সেই সূত্রে নানা পত্রপত্রিকা লিটল ম্যাগাজিনের কবিতায় তিনি তার কবিতা প্রকাশিত হয়ে চলেছে। তবে তার প্রথম প্রকাশিত কবিতা বাংলাদেশ ভারতীয় হাই কমিশন থেকে প্রকাশিত পত্রিকা ভারত বিচিত্রায় 9-এর দশকে। সম্পাদক ছিলেন শ্রদ্ধেয় প্রয়াত বেলাল চৌধুরী মহাশয়। কবিতা এবং গানের পাশাপাশি পৃথিবীর প্রাগৈতিহাসের অন্ধকারের উৎস থেকে উৎসারিত আলোর মধ্যে যে মানুষের প্রাগৈতিহাসিক ঠিকানা খোঁজায় বিশেষ আগ্রহ এবং আনন্দ তার মধ্যে আছে। ইতিমধ্যে প্রকাশিত
কাব্যগ্রন্থ দুটি, একটি ছড়ার আর দুটি কাব্যগ্রন্থ প্রকাশিত। প্রথম ছড়া লেখেন বকবকম, 2012 সালে প্রকাশিত হয়। তারপরে অন্তরীণ কাব্যগ্রন্থ, ওটাও 2012 সালে প্রকাশিত হয়। এই ঘ্রাণ এই অভিমান এই কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে 2018 সালে। পরবর্তী দুটি কাব্যগ্রন্থ এখন প্রকাশের অপেক্ষায়, করোনার জন্য সেটা সম্ভব হচ্ছে না প্রকাশের। আপাতত সেইভাবে প্রাতিষ্ঠানিক কোনো সম্মান তিনি পাননি, কিন্তু কবিতা লেখার মধ্যে দিয়ে পাঠকদের যে ভালোবাসা তিনি পেয়েছেন, সেই ভালোবাসা কোনো সম্মানের কাছেই সেটা সমতুল্য নয়, বরঞ্চ অনেক বেশি। প্রাতিষ্ঠানিক স্বীকৃতির থেকেও পাঠকের স্বীকৃতি সব থেকে বেশি দরকার। অনেক কবিদের আবার পাঠকদের প্রতি বিশেষ অনীহা আছে। অনেকে তারা মনে করেন যে তাদের কবিতা পাঠকের থেকে অনেক এগিয়ে থাকে, মনে করেন যে আমার কবিতা বুঝতে গেলে অনেক এলেম চাই। তো সেই দিকটাকে বর্জন করে পাঠককে সম্মান করে চলাই উচিত। পাঠক যদি আপনার কবিতা থেকে মুখ ফিরিয়ে নেয়, বুঝতে না পারে, তাহলে সেই কবিতা লিখে কি হবে? কে বলতে পারে? আগামী প্রজন্মে আপনি এটা দাবি করতে পারেন না যে আগামী প্রজন্মে আগামী যে সময়, সেই সময় আপনি অমর হয়ে যাবেন, কালোজয়ী হয়ে যাবেন। বা এটাও তো উল্টোটাও তো হতে পারে যে কেউ মনে রাখবেন। পাঠককে আমি অনেক বড় কবিদের সঙ্গে আলোচনা করে দেখেছি যে তারা এই অভিমত প্রকাশ করেছেন যে পাঠকদের সমস্ত সময় সম্মান করা উচিত, করে কবিতা জার্নি শুরু করা উচিত। আমরা সেই সম্মান তিনি পেয়েছেন, এবং পেয়েছেন তো বটেই। পেয়েছেন বলেই তার আমি খুঁজে নিয়ে তার কবিতা আজকের অনুষ্ঠানে চেনা কবির ভালো লাগা কবিতায় কেন নিয়ে আসছি, এটাও তো একটা প্রাপ্তি। তো এইটা তার কবিতা কমিউনিকেট করছে, তার কবিতা মানুষের কাছে যাচ্ছে, সেটাই তো বড় কথা। যাই হোক, আমি কবিতা পড়তে শুরু করি এবং তার সাথে সাথে আমার কথা সে তো থাকবেই। প্রথম কবিতা দাহ জাতক। হে বুদ্ধ করুণা ঘন, ইচ্ছে করে তোমার আদিগন্তে রাখি মাথা, উপঢৌকনে রাখি সর্ষপচয় তোমারই অনুজ্ঞা মেনে, যা কিনা পৃথিবীর সমরাঙ্গন থেকে কুড়িয়ে এনেছি। তোমার পদপ্রান্ত থেকে হাতে তুলে নি 3টি পিটক, ঘরে ঘরে বিলিয়ে দিই বৈখরিতে। তোমার স্পর্শ পায়েসের ঘ্রাণ ছড়িয়ে দিই বিশ্বভর, বোধি বৃক্ষের ও যদিতে গচ্ছিত রাখি ভাঙা পরাণ মৃণালগুলি। এইসব বীজ উপাচারে করি হোম আয়োজন, যাবতীয় অস্ত্র শিরস্থান মণিপদ্মে আহুতি দিয়ে বলি ওম। একটি যুদ্ধ বিরোধী কবিতা। যুদ্ধের যন্ত্রণা কবির বাজছে এবং শেষ মুহূর্তে তিনি কবিতা যেখানে শেষ করেছেন বলতে চাইছেন যে যাবতীয় অস্ত্র শিরস্থান মণিপদ্মে আহুতি দিয়ে বলি ওম। হোমের মধ্যে তিনি সমস্ত অস্ত্রকে বিসর্জিত করতে চাইছেন এবং তিনি খুব প্রাসঙ্গিকভাবে বুদ্ধকে এনেছেন, বুদ্ধের অহিংসার কথা। যিনি বলছেন, প্রথম লাইনটাই শুরু করেছেন, হে বুদ্ধ করুণা ঘন, তোমার আদিগন্তে মাথা রাখতে ইচ্ছে করছে না। এবং যা বলেছেন, যা তিনি কুড়িয়ে এনেছেন সমরাঙ্গন থেকে। এখন এই সমরাঙ্গন তো জীবন সংগ্রামের কথা। জীবন থেকে আমরা যা কুড়িয়ে পাই, প্রতিদিন প্রতি মুহূর্তে বেঁচে থাকাটাই তো একটা সংগ্রাম। সেই সংগ্রামের মধ্যে দিয়ে সেই সমরাঙ্গন থেকে যা কুড়িয়ে পেয়েছেন, এটা একটা দিক। আবার সম্রাট অশোকের কথা মনে পড়ে যায়, যখন কলিঙ্গ যুদ্ধের নৃশংসতায় নিজেই চমকে উঠে তার মনে বৈরাগ্য আসে এবং তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন, শান্তির কথা, শান্তি পথে তিনি চলতে থাকেন। আমার যেন অশোকের কথা অনেকটা মনে হয়েছে যে বদিলা। আর এখানেও তিনি এতবার কবিতাটার মধ্যে সামগ্রিকভাবে বুদ্ধ জড়িয়ে আছেন
একটা কথা খুব সুন্দর বলেছেন, তোমার স্পর্শ পায়েসের ঘ্রাণ ছড়িয়ে দিই বিশ্বভর। তুমি যে স্পর্শ, সুজাতা রেখে যাওয়ার যে যে পায়েস গ্রহণ করে তোমার বদিলাভ হয়েছিল, সেই বদিলাভের ঘ্রাণ ছড়িয়ে দিই। বদিলাভের ঘ্রাণ তিনি ছড়িয়ে দেবেন, ঘ্রাণেন অর্ধভোজন। এমনি এমনি তো বিনা খাটনিতে তো আপনার বদিলাভ হবে না, তো অর্ধেক বদিলাভ হতে পারে যদি তার সেই ঘ্রাণটুকু আপনি পেতে পারেন। অর্ধভোজনের মধ্যে দিয়ে এটা আসবে। এবং তিনি বলেছেন যে এই কতগুলো শব্দ তিনি নিজে সংস্কৃত চর্চা করেছে, সংস্কৃতি তার জীবন, তাই এই শব্দগুলো এসছে। শব্দগুলো যারা সংস্কৃত সেভাবে পড়েননি তাদের কাছে খুব তাই খটোমটো ঠেকবে। এই যে বৈখরি শব্দটি, বৈখরি শব্দটি, শব্দ, বাণী, অভিব্যক্তি, ঘরে ঘরে বিলিয়ে দিই বৈখরিতে। ঘরে ঘরের যে অভিব্যক্তি, প্রত্যেকটা সংসার, প্রত্যেকটা মানুষের যে অভিব্যক্তি, তার অভিব্যক্তির মধ্যে তোমার যে ঘ্রাণ, তোমার যে মূল কথা, সেই মূল কথাটা আমি পৌঁছে দিতে চাই। এবং এই বীজ উপাচারেই তিনি হোমের আয়োজন করবেন অহিংসের জন্য। কোনো সহিংস যাত্রা, কোনো অশ্বমেধ যজ্ঞ তিনি করবেন না, রাজসূয় যজ্ঞ তিনি করবেন না। তিনি করবেন সমস্ত অস্ত্র আহুতির যজ্ঞ। এবং শেষে বলবেন ওং। ঘি কদলির বদলে অস্ত্র আহুতি। এটা খুব সুন্দর একটা টাচি জায়গা, স্পর্শকাতর জায়গা হয়েছে। সকলে আমরা হোম বলতে যা হোম যজ্ঞে বাড়ির যা দেখে অভ্যস্ত, বেলপাতা, ঘি এবং কদলি, এইগুলোই মূলত আহুতি দেওয়া হয়। এবং পরবর্তীকালে সমিধ রেখে সেটাকে ঠান্ডা করতে হয়। যাই হোক, সেটা আলাদা বিষয়। কিন্তু এটা একটা নতুনভাবে আমরা পেলাম যে যুদ্ধাস্ত্র হোমের মধ্যে দিয়ে যাবে, অহিংসার প্রজ্বলিত যে আগুন, সেই আগুনে নিক্ষিপ্ত হবে। খুব সুন্দর যুদ্ধবিরোধী কবিতা। যুদ্ধবিরোধীর কবিতায় যে সবসময় ট্যাঙ্ক, কামান, গোলাপ ফুল, মাকড়সার জাল নিয়ে আসতে হবে তা নয়। এইভাবেও সমাজের যারা স্টলওয়ার্ড, যারা প্রফেট, তাদের যে বাণী দিয়ে গেছেন, রেখে গেছেন, সেই বাণীকে সামনে রেখেও কবিতা লেখা যায়। এবং সে কবিতা মানুষের হৃদয় স্পর্শী হতে পারে। সেই রকমই একটি কবিতা আমি আপনাদের কাছে রাখলাম। আমি দ্বিতীয় কবিতায় আপনাদের যাব। শ্যামলী বন্দ্যোপাধ্যায় আজকে আমার অনুষ্ঠানের অতিথি কবি। দ্বিতীয় কবিতার নাম প্রচ্ছন্ন। এটি একটি পুরোদস্তুর দর্শনের কবিতা। আমি কবিতাটি পড়ি, তাহলে বুঝতে পারেন, পড়ার মধ্যে দিয়েই অনেকটা বুঝতে পারবেন। যদিও কবিতা পাঠের নয়, কবিতা হচ্ছে নিমগ্ন পাঠের বিষয়, তবেই আত্ম উপলব্ধি তৈরি হয়। যতটা যাচ্ছে আর কি, এরপর খুঁজে নেবেন শ্যামলী বন্দ্যোপাধ্যায়ের কবিতা। যে বৃদ্ধ যাবার দশায় বলেছিল গুহার কাল কুঠুরিতে সে যা দেখেছে তা শুনলে লোকে তাকে পাগল বলবে। মানুষের অবিশ্বাসকে বিশ্বাস করতে করতে আমৃত্যু তার আর কিছু বলা হলো না। মানুষ এর আগেও গিয়ে দাঁড়িয়েছিল ওই অক্ষর প্রাচীন বটবেদিটির পাশে, তার প্রতিটি ঝুড়ির শিকড়ের কাছে গিয়ে নতজানু হয়ে বলেছিল পরা পশ্যন্তি মধ্যমা বৈখরীর শপথ। আমরা সবাই বিশ্বাস করব কোনো সত্য আছে সেই গুহার আধারে। বলো অমৃতের মৃত পুত্ররা, যাও ফিরে, সময়ের বৃথা অপচয়। পৃথিবীর কত সত্য এইভাবে হারিয়েছে বারবার, চিনি না এখন নবীন অশ্বত্থরাও ফেরাবে তোমায়। নাছোড় মানুষ অশ্বত্থকে পেরিয়ে শিলালিপি, ভূগর্ভস্থ পুঁতি, লেখো মালা হন্যে হয়ে করলো পাঠোদ্ধার। পাহাড়, অরণ্য, সমুদ্র, নদী পেরিয়ে গোষ্পদে রাখলো পা, অথচ সেই রহস্য গুহার খোঁজ পেল না। যেখানে রবির আলোয় কবির প্রভাত পাখিটি গেয়েছিল সহজিয়া গান, মানুষের জন্য বিলিয়েছিল সোনালী বিশ্বাসের অটোগ্রাফ। কবিতাটার নির্মাণে দু রকমের শৈলী আছে। একটি থেকে আপনার মনে হয় সংলাপ ধর্মী, এবং সেই সংলাপ অনেকটা যাত্রার ঢঙে, যাত্রার সংলাপের যে ঢং, সেই ঢং। আবার একটি আধুনিক স্তর আছে শেষ দিকে, একটা আবেদনের সুর এইটার মধ্যে আছে গল্প বলার মধ্যে দিয়ে। এবং
শব্দচয়ন কিছুটা প্রাচীন, একটু প্রাচীনতার স্টাইলে প্রাচীন শব্দগুলোকে জড়ো করে লেখা, হয়তো বিষয়ের রূপটার তার রঙের সেট দাগে দেওয়ার জন্য হয়তো এই শব্দ তিনি বেছেছেন। সব থেকে যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে পরাপশ্যন্তি মধ্যমা বৈখরীর শপথ। পরাপশ্যন্তি মধ্যমা বৈখরীর শপথ সংস্কৃত জ্ঞান উপনিষদ বেদ না ঘাটলে এর মানে উচ্চারণ করা যা মানে পাওয়া খুব মুশকিল, সাধারণ পাঠকদের কাছে যাবে না। দ্বিতীয়ত হচ্ছে যে এই শব্দটাকে যদি আপনি ভাঙতে না পারেন তাহলে কবিতার মধ্যে ঢুকতেও একটু অসুবিধা হবে, সামগ্রিকভাবে কবিতাটা আপনার কাছে পরিস্ফুট হবে না। বেদশাস্ত্রে শব্দের বাণীর 4টে প্রকার বলা আছে: পরা, অন্তরের প্রাণ, এবং পরম ব্রহ্ম, এবং এটি অব্যক্ত। আবার পশ্যন্তি হচ্ছে নারীর ওঙ্কার, সেটা মনোজগৎ, এবং মনোজগতের মধ্যে দিয়ে আপনি যা দেখতে পাচ্ছেন। মধ্যমা হচ্ছে গৌ মানে পৃথিবী ও তার বাণী, এবং এটা অনেকটা স্বপ্নের মতো, আপনার মধ্যে একটা ইলিউশন তৈরি হয়, স্বপ্নের ইন্দ্রিয় এবং তার ভাবরূপ। এবং বৈখরী হচ্ছে বাণী, অভিব্যক্তি, প্রকাশ। অর্থাৎ প্রথমে প্রাণের মধ্যে বিষয়টি এলো, তারপর সেটা নাভি থেকে উচ্চারিত হয়ে আসার আগে যে শব্দ আঁকা, এবং তারপর সেটার অভিব্যক্তি প্রকাশ। এটাই হচ্ছে মূলত পরপশ্যন্তি মধ্যমা বৈখরী। আমি যেটুকখানি ঘেটে যতটা পৌঁছতে পেরেছি সেটা আপনাদের কাছে রাখলাম। কিন্তু এটা একটি দর্শনের কবিতা, এবং মোটামুটি ব্রহ্ম দর্শনের কবিতা। এবার হঠাৎ করে একটা গুহার মধ্যে, সেটা হ্যালোসিনেশন বলুন আর ইলিউশনই বলুন, যার মধ্যে দিয়ে আপনি ভগবানকে বা একটা কিছু পেলেন, যা পেলেন তার নিজের কাছেই বিশ্বাসযোগ্য নয়, যার জন্য মনে হচ্ছেন কবির যে আমি যদি লোককে বলি তাহলে লোকে আমাকে পাগল বলবে, অর্থাৎ সেটা পাগলরাই একমাত্র দেখতে পায়। সেই জন্যই আমি ইলিউশন বা হ্যালোসিনেশনের কথাটা বললাম, যে তারাই একমাত্র দেখতে পায়, কেউ বিশ্বাস করবে না তাকে, সেই জন্য তিনি কাউকে জানালেন না। মানুষ কিন্তু তার অর্থাৎ একটা জ্ঞান বা দর্শন, মানুষ কিন্তু সেই জ্ঞানের অভিমুখে ছুটে গেছে, ছুটে যে যায়নি একেবারে তা না, গেছে। তা ওই বট, অসৎ অক্ষর প্রাচীন বটটির পাশে তারা গেছে, তারা চারপাশে ঘুরেছে, নানা জিনিস দেখেছেন। অর্থাৎ প্রত্যতত্ত্বের মতনই হয়তো খুঁজে পাওয়া, যেহেতু তিনি নিজে একজন প্রত্যতত্ত্ব বিশারদ, তার মধ্যে এটা কাজ করেছে যে সেই খুঁজতে খুঁজতে গিয়ে অনেক কিছু দেখেছি। ওই রবীন্দ্রনাথের ভাষায়, ঘরের সারা পৃথিবী বিশ্বে ভ্রমণ করে এসেও কিন্তু ঘরের পাশে আমি ঘাসের ডগায় শিশির বিন্দুটি দেখা হয়নি। এই যে দেখা হয়নি, ছোট্ট জিনিসটা দেখলাম না, এখানেও তিনি বলেছেন, সেই রবীন্দ্রনাথকে আশ্রয় করে নিয়ে বলেছেন সেই প্রভাত পাখির গান, যেটা তিনি বলেছেন যে যেখানে রবির আলোয় কবির প্রভাত পাখিটি গেয়েছিল সহজিয়া গান, সেটা মানুষ খুঁজে পেল না। মূল বেঁচে থাকার যে রহস্যটা, সেই রহস্যটা খুব সহজভাবেই হয়তো পাওয়া যেত, সেই সহস্রটা আমাদের অনেক কঠিন করে দেখলাম, এবং আমি সেখানে পৌঁছানোর চেষ্টা করলাম না। এবং নিজেকে মানুষ ইতিহাস চিনছে, সেটা হচ্ছে তার প্রত্নতত্ত্বের মধ্যে দিয়ে। কোথায় কবেকার কোন ফসিল পাওয়া গেছে, কোথায় কোন কোটাকার মুদ্রা পাওয়া গেছে, কোথায় কোন শিলালিপি পাওয়া গেছে, কোন গুহালিপি পাওয়া গেছে, তার মধ্যে দিয়ে মানুষের যে ইতিহাস রচিত হচ্ছে, ঐতিহাসিকরা প্রত্নতত্ত্ববিদ্যা যে ইতিহাস আমাদের সামনে আনছেন। কিন্তু মানুষ, হোয়াট আই অ্যাম, আমার এই অহং, আমি কোথা থেকে আসছি, তা খুব সহজেই ছিল। রবি ঠাকুরের বাউলের গানে ছিল, লালন ফকিরের গানে ছিল, মাটির মধ্যে ছিল, যা আমরা সহজে দেখলাম না। যেটা তিনি বলছেন যে আমি আমার আধুনিক ভাষায়, তিনি লাস্টের দিকে নির্মাণে ফিরে এসে বলছেন যে সোনালী বিশ্বাসের অটোগ্রাফ, স্বাক্ষর না বলে বললেন অটোগ্রাফ। আধুনিক কথার মিশেল তিনি এটা রাখলেন, হয়তো সচেতনভাবেই রেখেছেন। তিনি হয়তো ভেবেছেন যে আমি টোটাল কবিতার যা নির্মাণ করেছি, সেই নির্মাণটা একটু প্রাচীন শব্দগুলোকে নিয়ে সেই ছবি আঁকতে আঁকতে গেছি, বা যে আমি এই যে এখানে এই যে কথা বলেছেন না, অমৃতের মৃত পুত্ররা যাও ফিরে, পুরো যাত্রার মতো, সময়ের বৃথা অপচয়, পৃথিবীর কত সত্য এইভাবে হারিয়েছে বারবার, চিনি না এখন, রবীন অশ্বত্থেরাও ফেরাবে তোমায়। একদম পুরনো ঢঙের লেখা,
কবিতা, সেইটাকে তিনি আবার আধুনিক ছোঁয়া দিলেন এখানে এসে যখন বললেন সোনালী বিশ্বাসের অটোগ্রাফ। সুতরাং এই বিশ্বাসটা নিজের খুঁজে পাওয়ার জন্য যে বিশ্বাস, সেই মানুষ কোথা থেকে এলো, তার আমি কোথা থেকে এলাম, আমার মান এবং হুঁশ সেটা কোথা থেকে এলো, এক বিরাট প্রশ্ন তিনি খোঁজার চেষ্টা করেছেন। সেই প্রশ্নের কথাই তিনি বলেছেন হয়তো বাউল তত্ত্বে, কবির গানের মধ্যে দিয়ে, বাউল তত্ত্বের মধ্যে দিয়ে, যে কোথায় আবার সহজিয়া ভাবেই তিনি বলতে চেয়েছে, সহজিয়ার মধ্যে দিয়ে, সহজিয়া গানের মধ্যে দিয়ে যেই চর্চা, লোকচর্চা, সেই লোকচর্চার মধ্যে দিয়ে আমি নিজেই নিজেকে খুঁজে ফিরি কোথায়, সেইভাবে এই কবিতার জার্নি শেষ হয়েছে। খুবই সুন্দর কবিতা। এরপরের কবিতা আমানত। আমার তারা চেনার বেলায় মা আমাকে বলেছিল, তারাগুলো আকাশের চোখ, ওরা সাক্ষী থাকে এ পৃথিবীর ভালো মন্দের, সেই থেকে আকাশ আমি রেখেছি আমানত তোমার কাছে, আমার আবাল পোষা অপলক মুগ্ধতা, আমার আবাল্য পোষা অপলক মুগ্ধতা, অপার বিস্ময়, সাদামাটা মানুষী অহংকার আর মানধাতার মূল্যবোধ। তুমি নিশ্চয়ই রেখেছ হিসাব, দুনিয়া জোড়া কুবেরের বিষয় আশয়, পাহাড় চূড়ায় ঢাকা থাকে বরফ শীতল জীবাশ্ম লোভ। এই অসম দৌড়তে তুমি কি পারো না শোনাতে কোনো আকাশবাণী কথামালার মতো করে? তোমার বুকে সঞ্চিত আছে প্রত্ন পৃথিবীর যত ভাষা, তার সবগুলি দিয়ে বিদ্যুৎ লতায় লিখে দাও অগ্নি অক্ষরমালার এক সাবধান বাণী। আণবিক আঙ্গিকে সেটি হোক না কেন পার্থিব গ্রন্থরাজির প্রথম নিষ্কম্প খোলা পাতা, অনির্বাণ হুঁশিয়ারি। রবিদাদুর ঝুলি থেকে টেনে মারি পুরনো আফসোস, অপার্থিব কত কিছুই তো ঘটে, এমন কেন সত্যি হয় না তোমার আকাশী পটে? ঈশ্বরকে পরোয়া করা মানুষের কুঁড়ো খুদ পায় না কেন এমন সুদ? সেই অজানা শক্তিকেই কবি এখানে বলছেন, বিচার তো হবেই একটা কোথাও। আমার তারা চেনার দিনে আমাকে তারা চিনিয়ে বলেছিল যে এই লক্ষ লক্ষ অগণিত চোখ তোমাকে দেখছে। সুতরাং তোমার সমস্ত চলাফেরা, তোমার সমস্ত কিছু তা যেন পরিমার্জিত হয়, তা যেন শুদ্ধতায় ভরা হয়, তা যেন মানুষের মতো হয়, তা যেন ঈশ্বরের স্পর্শ পাওয়ার মতো হয়। তাই তিনি তার সমস্ত মান্ধাতা আমলের মূল্যবোধ থেকে শুরু করে তার অপালক মুগ্ধতা, বিস্ময়, সাদামাটা মানুষের অহংকার, এই সমস্ত কিছু তিনি গচ্ছিত রেখেছেন। এবার তিনি প্রশ্ন করছেন যাতে কুবেরের বিষয় আশাটাও কি শিক্ষা পাবে মেলানো হয়েছে? কারণ এই পৃথিবীতে বড় হতে হতে তিনি দেখেছেন অসাম্যের পৃথিবী, গরিব এবং বড়লোক ধনী মানুষের, রাজা এবং প্রজার যে বিস্তর তফাৎ, সেই বিস্তর তফাৎ তিনি দেখেছেন, তা তার বুকে বেজেছে। এবং তার বুকে বেজেছে বলেই তিনি এই প্রশ্ন তুলেছেন, সঙ্গত কারণেই তার এই প্রশ্ন তুলে বলছেন যে তুমি কি রেখেছো এই অসম দৈরতে? কি তুমি পারো না একটা পরোয়ানা হাজির করতে, একটা দৈববাণীর মতো তুমি কিছু মানুষের এই যে সাম্য এবং সমতার কথা তিনি এসছে, যারা পাপ করছে, যারা অপরকে ঠকিয়ে নিজেদের প্রাসাদ ভরছে, নিজেদের সিন্দুক ভরছে, তাদের কি তুমি কোনো চেতাবনী দিতে পারো না? কারণ তাদের তো কোনো জায়গাতেই থেমে নেই, তাদের লোভ বাড়ছে এবং হিমালয় চুম্বী জীবাশ্মেরও লোভ। সেই সমস্ত লোভ তাদের বাড়ছে ক্রমশ। তুমি কি কোনো হুঁশিয়ারি দিতে পারো না? তুমি কি কোনো দৈববাণী দিতে পারো না? এ তো সেই সাম্যের, যেখানে সাম্যের কথা বলতে চেয়েছেন কবি, সাম্যবাদের কথা বলতে চেয়েছেন, যেখানে সমস্ত কিছু সমান হবে। হ্যাঁ, এই কথাই তিনি এই কবিতায় রেখেছেন। এবং আকাশী পটে তিনি বলেছেন যেরকম যারা ভগবানকে বিশ্বাস করে, যারা ঈশ্বরকে বিশ্বাস করে, তাদের তো এই ধরনের কথা তুমি বলতেই পারো। যারা তোমাকে বিশ্বাস করে তাদের তো তুমি এই কথা বলতেই পারো, এই হুঁশিয়ারি তো তুমি তাদের দিতেই পারো। অনির্বাণ হুঁশিয়ারির কথা বলেছেন।
যে হুঁশিয়ারি নিভবে না, যে হুঁশিয়ারি জ্বলতেই থাকবে, প্রজ্বলিত হুঁশিয়ারি, যেটা জ্বলতেই থাকবে সমস্ত সময় মানুষের পটে। যখন মানুষ কোনো পাপ করতে যাবে সেই আলো দেখে পিছিয়ে আসবে। তুমি কি তেমন কোনো আলো দিতে পারলে না গুরু? তুমি কি তেমন কোনো আলো দিতে পারলে না প্রভু পৃথিবীতে, যাতে এই পৃথিবীর সমস্ত দুঃখ কষ্ট সমস্ত সম্পদের ভাগ সবাই পেতে পারে? কেউ যেন কাউকে খেদিয়ে না দেয়, যা এখান থেকে সরে যা, দূর হ, তোরা অচ্ছুত, তোরা অস্পৃশ্য, এই কথা যাতে কেউ বলতে না পারে। সাম্যবাদের কথা, এই সাম্যের কথা তিনি এই কবিতায় তুলে এনেছেন। আমরা তার চতুর্থ কবিতায় যাব। চতুর্থ কবিতার নাম, শিরোনাম আশ্বাস। খুব সুন্দর যুদ্ধবিরোধী কবিতা হলো, দর্শনের কবিতা হলো। এবার একটু অন্যরকম কবিতায় যাই। কবিতার নাম আশ্বাস। কেউ মুখ ফুটে কোনো দিনও বলেনি আমায় তোমাকে প্রয়োজন, তবুও আমি নিজেকে গুছিয়ে রাখি। যদি কেউ আচমকা আন্তরিক বলে বসে বড় প্রয়োজন, বৃষ্টির ফোঁটায় এসে বলে যায় বেশ, দেখে নাও যতটা যাপন, উপান্তে নেব ডেকে, বলবো ছিল কবিতার ছিল প্রয়োজন। একটা অভিমানী কবিতা। অভিমান, কেউ তার কাছে এসে বলল না তোমাকে আমার প্রয়োজন, অথচ তিনি সারাটা জীবন অপরের জন্য বিলিয়ে গেলেন। তার ঋণ কেউ স্বীকার করল না। সমাজে তার উপস্থিতি, তার কর্তব্য পরায়ণতা, তার ভালোবাসা, তা কিন্তু কেউ তার ঋণের শোধ করা তো দূরের কথা, স্বীকার পর্যন্ত করল না। তবু সেই নবকুমারের গল্পের কথা, নবকুমারের মতো, যে অন্যেরা অধম হইলে আমি কি উত্তম হব না, তবু তিনি এটা জেনেও এই দুঃখের মধ্যেও নিজেকে গুছিয়ে রেখেছেন কারো প্রয়োজনে লাগবার জন্য। যদি কেউ কেউ কখনো এসে বলে, শেষ অব্দি কবিতাই তাই তার আশ্রয়, কবিতায় ছিল তার প্রয়োজন। কবিতার মধ্যেই বৃষ্টির ফোঁটা, এই বৃষ্টির ফোঁটা কি বৃষ্টির ফোঁটা না তার অশ্রুর ফোঁটা? তার অভিমান যখন তরল হয়, অশ্রুতে পরিণত হয়, সেই অশ্রু তা কি তার কপোল বেয়ে নেমে আসে? সেই বৃষ্টির কথা বললেন, দেখে নাও যতটা যাপন, উপান্তে নেব ডেকে। আমিও যখন বয়ে যাব বৃষ্টির জল বাড়তে বাড়তে নদী হয়ে যায়, তখন সেই বহমানতায় আমিও তোমাকে ডেকে নেব। সেদিন আমি কি যাব? কবি বলছেন না, তিনি বলবেন ছিল প্রয়োজন ছিল। কেউ আমার ঋণ স্বীকার করুক, কেউ আমাকে স্বীকৃতি দিক না দিক, কবিতা আমায় স্বীকৃতি দেবে। কবিতার প্রয়োজনে আমি ছিলাম। কবিতা যেন উঠে এসে বলেছে আমার কাছে দাঁড়িয়ে যে তোমাকে বড় প্রয়োজন। কত সুন্দর, খুব সুন্দর রোমান্টিক ঢঙে এত সুন্দরভাবে এই কবিতাটি, একটা অভিমানের কবিতা আমাদের কাছে রাখলেন। খুব সুন্দর, খুব সুন্দর কবিতা। এবং এটা আরেকটু বাড়তি ভাবে যদি আমি বলি, বলার লোভ সামলাতে পারছি না, সেই কবিতা মানে কি? কবিতা মানে একটা সুন্দর অপার্থিব কিছু, যা ব্যাখ্যা করা যায় না। আমি একটা গন্ধ পেলাম, আমি সুন্দর একটা গন্ধ পেলাম, যে অনুভূতি হলো আমার মেয়ের মুখ দেখে, আমার প্রেমিকার মুখ দেখে আমার যে অনুভূতি হয়, তা কি ব্যাখ্যা করা যায়? আমার সন্তানের সাফল্যে আমার চোখের ভেতর যে, আমার মনের ভেতর যে অনুভূতি হয়, তা কি ব্যাখ্যা করা যায়? যায় না। ইট ইজ পোয়েট্রি, তাই কবিতা। তার মধ্যে ছন্দ আছে, একটা ছন্দে চলা জীবন, ঝর্ণার মতো ছন্দে চলা জীবন। সেই ছন্দই হচ্ছে ওই যে কবিতার প্রয়োজন। অভিমান আছে তার, কিন্তু কবিতার প্রয়োজন মানে ছন্দে ছন্দ থাকা জীবন। আমি কবিতার প্রয়োজন ছিল, ছন্দের মতনই জীবন ছিল। শুধু কেউ স্বীকৃতি দেয়নি, সে অভিমান থাক। খুব সুন্দর, আবারও বললাম, বারবার বললাম, খুব সুন্দর কবিতা। আমরা পরবর্তী কবিতায় যাব। অদ্ভুত সুন্দর কবিতা আমি আপনাদের কাছে রাখবো। কবিতার নামকরণটাই খুব সুন্দর।
রানী আতওয়ানেতের কেক। শরণার্থী শিবিরে লোহার খাঁচায় বা খোলা আকাশের নিচে জন্ম হলো যার, সেও শিখছে পরিত্রাণ, শিখছে চড়ুই শালিকের কাছে, শিখছে গাছপালা রোদ্দুরের কাছে, শিখছে মন্থনের রুটি আর তেষ্টার কাছে। ওরা জানে না আগুনে পুড়লে দেশ, নীরো কেন বেহালা বাজান, রানী কেন কেক বিলোতে চান। ওরা এও জানে না এটা কতটা হলধর, তবু বর্ণের স্থপতিরা স্বপ্নের ভাস্কর্য ভরে অবিরত ভাসিয়ে দিতে থাকে আশ্চর্য জলযান। যদি কোনো প্রকৃত নাবিক যুদ্ধ মাঝে অতর্কিতে ছই থেকে খুঁজে নিতে পারে নিজের আর সহযোদ্ধাদের জন্য অলৌকিক বিজয়ী বিপ্লবী পরিত্রাণ। আমার গায়ে কাঁটা দিচ্ছে কবিতাটা পড়তে গিয়ে, গায়ে শেষ দিকে এসে গায়ে কাঁটা দিচ্ছে, যেখানে তিনি বলছেন বর্ণের স্থপতিরা স্বপ্নের ভাস্কর্য ভরে অবিরত ভাসিয়ে দিতে থাকে আশ্চর্য জলযান। আহা, কি কবিতা, কি কবিতার লাইন। আবার শেষ করছেন এত পজিটিভনেস থেকে, যেখানে তিনি বলছেন যদি কোনো প্রকৃত নাবিক যুদ্ধ মাঝে অতর্কিতে ছই থেকে খুঁজে নিতে পারে নিজের আর যোদ্ধাদের জন্য অলৌকিক বীজের বিপ্লবী পরিত্রাণ। এই কবিতার বেশ কিছু পংক্তি অসহায় করে দেয় পাঠককে। যখন ওরা জানে না আগুনে পুড়লে দেশ, নীরো কেন বেহালা বাজান, রানী কেন কেক বিলোতে চান। সত্যি তো একটা স্বপ্ন বুননের কবিতা, বিপ্লবী বার্তার কবিতা, যে বিপ্লবী বার্তার কথা তিনি শেষে বলেছেন। প্রথম তিনি তার নির্মাণে নিয়ে এসেছেন উদ্বাস্তু যন্ত্রণার কথা, অর্থাৎ সর্বহারা মানুষ যেখানে জন্মাচ্ছে খোলা আকাশের নিচে, কিংবা লোহার খাঁচায় তো মানুষ জন্মায় না, আসলে খাঁচাটা একটা কল্পিত, একটা রূপকের মতো লোহার খাঁচা, অর্থাৎ চতুর্দিকে তার ব্যারিকেড, সমস্ত সময় শত্রুরা তাকে ঘিরে রেখে দিয়েছে। সেই পরিস্থিতি আমার চোখের সামনে ভাসছে আজারবাইজানের কোনো মরুভূমির ওপর দাঁড়িয়ে কোনো শিশু জন্মাচ্ছে, রোহিঙ্গার শিবিরের ক্যাম্পে কোনো বাচ্চা জন্মাচ্ছে। আমি যদি পিছিয়ে যাই, ভারত বাংলাদেশের ভাগ হওয়ার সময় যশোর রোডের ওপর কোনো ক্যাম্পে কোনো বাচ্চা জন্মাচ্ছেন, কোনো উদ্বাস্তু ক্যাম্পে, কুপার্স ক্যাম্পে, কোনো উদ্বাস্তু ক্যাম্পে কেউ জন্মাচ্ছেন। এই ছবি আজ সারা বিশ্ব জুড়ে যে উদ্বাস্তুদের, প্যালেস্তাইন ইসরায়েলের এই যে লড়াই, গাজা ভূখণ্ডে কত হাজার হাজার শিশু তারা কি বলে এতিম হয়ে যাচ্ছে, অনাথ হয়ে যাচ্ছে আমাদের কাশ্মীর উপত্যকায়, আমাদের মণিপুরে কত মানুষ, যে তারা কত বাচ্চা জন্মাচ্ছে, এই করোনার মধ্যেই কত বাচ্চা অসহায় হয়ে যাচ্ছে। এই অসহায় বাচ্চারা যারা জন্মাচ্ছে তারা প্রকৃতির কাছ থেকে শিখছে কিভাবে বাঁচতে হবে, সে শিখছে তার পরিত্রাণ। চড়ুই শালিকের কাছে খুঁত কিভাবে খুঁটে হয়, কিভাবে অন্যকে কুড়িয়ে নিয়ে খেতে হয়, সেই চড়ুই শালিকের কাছ থেকে কিনছে। সে শিখছে রোদ্দুরের কাছে, সে শিখছে গাছপালার কাছে, অর্থাৎ আলো এবং ছায়া, কোনটা ছায়া কোনটা আলো সেটা সেই ভেদাভেদটা সে করতে শিখছে। সে শিখছে মন্থনের রুটি আর তেষ্টার কাছে, জল আর রুটির তেষ্টা, অমৃত মন্থন কিভাবে সেখান থেকে গরলের মতো থেকে কখনো গরল উঠছে, কখনো অমৃত উঠছে, কিভাবে সে খাদ্য সংগ্রহ করতে হয়, কিভাবে ভালোটা বেছে নিতে হয়, কিভাবে খারাপটা বেছে নিতে হয়, সেইটা তিনি বলছেন। কিন্তু ওরা যেটা জানে না যে এত মাঝে রাজা, আমরা যাকে রাজা মেনেছি, যাকে শাসক মেনেছি, সে কি করে বেহালা বাজাতে পারে। যখন রোম নগরী আগুনে জ্বলছে, রোম নগরী ধ্বংস হয়ে যাচ্ছে, নীরো তখন বেহালা বাজাচ্ছে। এ কোন স্বর্গীয় সুখ, মানুষ মরছে, এ কোন স্বর্গীয় সুখ। যখন প্যারিসের মানুষ খেতে পাচ্ছে না, রুটির দাবিতে আন্দোলন করছে, ফেটে পড়ছে, তখন ফ্রান্সের তৎকালীন রানী মেরি আতোয়ানেত বলেছিলেন ওরা রুটি খেতে পাচ্ছে না, ওদের কেক দাও, অর্থাৎ ওরা কেক খাক। আমাদের রাজ্যেও কেউ একসময় বলেছিলেন খাদ্য আন্দোলনের সময়, ইতিহাস হয়ে আছে, কাঁচকলার খোসা পাটার মধ্যেও অনেক পুষ্টি আছে। তারপর 80টা লোক কলকাতা শহরে এসে
শুধুমাত্র পুলিশের লাঠির গায়ে নিহত হয়েছিল। আজও সেন্ট্রাল ভিস্তা তৈরি হচ্ছে, সারা পৃথিবীর শ্রেষ্ঠ মনুমেন্ট তৈরি করার জন্য হাজার হাজার কোটি টাকা খরচ হচ্ছে, অথচ হাসপাতালে অক্সিজেন নেই। মানুষ বুঝতে পারছে না তারা কোথায় যাবে এই করোনার পিরিয়ডে, কে কে তাদের অক্সিজেন দেবে, অ্যাম্বুলেন্স দেবে, বা এই যে টিকা কিভাবে আসবে। এটা যুগে যুগ যুগ ধরে চলছে। ইতিহাস যত পিছবেন সেই নিরো আর মেরি আতওয়ানেত নয়, এ যেন পরম্পরায় শাসকের পরম্পরায় ঘটতেই থাকছে নানা রূপে। এই মানুষ জানে না এই অদ্ভুত খেয়াল, এই কোন হরমোন ক্ষরণের, মস্তিষ্কের কোন হরমোন ক্ষরণের মধ্যে দিয়ে এই অনুভূতি হতে পারে জানি না। ইংরেজরা যখন দিল্লি দখল করছিল, সিপাহী বিদ্রোহের সিপাহীদের যখন তাড়িয়ে দিচ্ছিল, বাহাদুর শাহ জাফর শতরঞ্জ খেলছিলেন, তিনি তখন কবিতার কথা মনে করছিলেন, শায়েরির কথা মনে করছিলেন। জানি না কোন হরমোন থেকে কোন মিশ্রিত হলে এই অনুভব তৈরি হয়। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। মানুষের সাথে রাজার যোগাযোগ নেই, তাই এখন মানসিক তত্ত্ব যেটা, এইবার তিনি কবি চলে এলেন এখানে, এই কবিতাটা একটু বেশি সময় নিয়ে নিলাম। সেটা হচ্ছে যে এইবার তিনি বললেন যে না, এর মধ্যেও প্রাণ আছে। এই যে তিনি বললেন যে অনেক এটা জানে না যে কবিতা কতটা হলধর, কবিতা কতটা চাষ করতে পারে, কবিতা কতটা রুটির জন্য চাষ করতে পারে। বর্ণের স্থপতিরা স্বপ্নের ভাস্কর্য ভরে, বর্ণের স্থপতিরা যারা এই কবিতা লেখেন, যারা লেখালেখি করেন, তারা স্বপ্নের ভাস্কর্য, স্বপ্নের সুন্দর ভাস্কর্য সেই পৃথিবীটাকে গড়ে উপহার দিচ্ছেন, ভাসিয়ে দিয়ে থাকেন সেই আশ্চর্য জলযান বিপ্লবের কথা। রাজার দড়ি ধরে মানটান, রাজা হবে খান খান, সেই যে বীজ মন্ত্র, সেই বীজ মন্ত্র দিয়ে পৌঁছে দিতে চান অলৌকিক জলযানের মধ্যে দিয়ে। ঠিকই তো, লড়াই অনেকে করেন, কিন্তু লড়াইয়ের রসত্ব এরাই যোগান, এই যুগে যুগে শিল্প সাহিত্য। এবং যখন তিনি বলেছেন যে এই ফরাসি বিপ্লবের কথা যখন এসেই গেল, তখন রুশো, ভলতেয়ার এদের কথা তো উচ্চারণ করে, তারাই তো মানসিক পুষ্টি জুগিয়েছিলেন মানুষকে, রুশো এবং ভলতেয়ার। এবং পরবর্তীকালে যদি আপনি দেখেন ভারতবর্ষের শ্রেষ্ঠ যে আন্দোলন, সেই যে জাতীয়তাবাদের আন্দোলন, স্বাধীনতার আন্দোলন, রবীন্দ্রনাথ, নজরুল, রবীন্দ্রনাথ রাখি বন্ধন করেছিলেন, নজরুলের কালোজয়ী সব কবিতা, রজনীকান্ত সেনের গান, দীনবন্ধু মিত্রের নাটক উৎসাহ দেয়নি? স্বপ্নর ফেরি করেনি? ঘরে ঘরে সব বন্দে মাতরম ধ্বনি, বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম ধ্বনি ঘরে ঘরে স্বপ্ন ফেরি করেনি মুক্তির? সেই মুক্তির কথা যদি বলেন, সেই মুক্তির কথাই চলছে। বা পরবর্তীকালেও যে আইপিটি এর গান, ও রাম রহিমের বাঁচা বাঁচা আপন বাঁচা, আয় ধান কাটি, আর যে গান মানে আজও মানুষকে প্রাণিত করে, যে নিজের ধান নিজেকেই কাটতে হবে এবং নিজের গোলাই ভরতে হবে, নিজের গোলা নিজের ধান কেটেই ভরাবো। জমিদারের লেটেল বাহিনী, সরকারের ইংরেজ বাহিনী তারা কেটে নিয়ে গিয়ে আমার শস্য শূন্য করে দিতে পারবে না। এই যে অনুপ্রাণিত করা কবি সাহিত্যিকদের যে সারা জীবনে যুগ যুগ ধরে যে কাজ, সেটাকেই তিনি এনেছেন একটা স্বপ্ন বুননের। আমি বলছি যে এটা একটা স্বপ্ন বুননের কবিতা এবং অসম্ভব সুন্দর কবিতা উপহার দিয়েছেন আমাদের কাছে। আমি চলে আসছি 6 নম্বর কবিতায়, একটি নির্মাণ ও ভাসানের গল্প। বিষয় মাহাত্ম্যকে অক্ষুণ্ণ রেখে চেষ্টা করছি একটি পূর্ব নির্মিত কবিতাকে সনেটে রূপ দেওয়ার, কিন্তু সে নির্মাণ জগদ্দল পাথরের মতো পথ আটকে বসে আছে। শস্য দানা, চড়ুই শালিক, গাছ, ফুল, ফল, পাকুড়, আর নিজের দিকে তাকিয়ে ভাবতে বসি এই সব আশ্চর্য অবধারিত নির্মাণের কথা। ওরা বলে সৃষ্টির নামিমূলে রাখা আছে অকৃত্রিমের মনোমর্জি। ভাঙা গড়া পেরিয়ে একটা কবিতাকে গড়ে পিঠে যখন তুমি খসিয়ে দিয়েছিলে তোমার হাতের কর্ণিক, কবিতা তখন মণিকর্ণিকার ফুল। চাইলেও তুমি তাকে বদলাতে পারবে না। যাকে তুমি অক্লেশে বলতে পারো, তাকে তুমি বরং ভাসিয়ে দাও বিনা রেখার ঘাটে কাগজের নৌকা বানিয়ে। অসম্ভব সুন্দর কথা, সত্যি তো, একটা সত্য কথা। একটা ন্যাচারাল আর একটা ইম্পোজড, একটা হচ্ছে প্রাকৃতিক ভাবে, আরেকটি হচ্ছে কৃত্রিম বা আরোপিত ভাবে। যা হয় না তা হয় না। সবসময় সেটাকে একটা ক্লাসিক্যাল একটা মুড দিতে হবে। অনেকে মনে করেন যে এই যে কোনো কিছু সাজ পোশাকটা একটা
একটা আজকের যুগের সাজ পোশাকটাকে ছেড়ে দিয়ে হয়তো মনে হলো যে না আমাকে সেইটা, আমি রবীন্দ্রসঙ্গীত গাইবো যখন তখন আমাকে পাঞ্জাবি পায়জামা পরতেই হবে। আমি যখন রবি ঠাকুরের কবিতা বলবো তখন আমাকে পায়জামা পাঞ্জাবি পরতে হবে, গায়ে একটা শাল নিতে হবে। কেন জিন্সের প্যান্ট পরে পড়া যাবে না? জিন্সের প্যান্ট আর এই আমি যেমন আজ গেঞ্জি পরে আধুনিক কবিতা পড়ছি, কেন পড়া যাবে না? কোথায় লেখা আছে? তাই কবিতাকে সনেটে রূপ দেওয়ার, ক্লাসিক্যাল ঢঙে নিয়ে যাওয়ার, যেটা হবার না সেটা হয় না। আমার এই কবিতার বক্তব্যের মধ্যে ছন্দ আসবে না, অন্তমিল আসবে না, কিন্তু আমাকে কিলিয়ে কাঁঠাল পাকাতে হবে অন্তমিল, নাহলে একটা কবিতা হবে না। অনেকের মধ্যেই ধারণা আছে ছন্দ না থাকলে, ছন্দের ওই অন্তমিল টাইপের ছন্দ না থাকলে বোধহয় কবিতা হইল না। তাহলে সেইটা হলো যে কিলিয়ে কাঁঠাল পাকানো যায় না, এটাই কবিতা বলতে চেয়ে, মূল কথাটা বলতে চেয়েছে। তাহলে যদি আমি সেখানে অ্যাডভার্টাইজমেন্ট দেখছিলাম, খুব দারুণভাবে বলছে, একটা সিনেমার মধ্যে একটা ক্লিপিং, অ্যাডভার্টাইজমেন্ট সিনেমা একটা ক্লিপিং, যেখানে দেখা যাচ্ছে একজনকে ধর্মান্তরিত করা হচ্ছে, একজন হিন্দুকে মুসলমান করা হচ্ছে বা মুসলমানকে হিন্দু করা হচ্ছে বা হিন্দুকে খ্রিস্টান করা হচ্ছে, আপনি যেমন খুশি ভেসে নিন। আরেকজন পাশে দাঁড়িয়ে বলছে ও আমাকে বলছে ধর্মান্তরিত হতে, আমি হব না। তা আমার যদি মনে হয় যে ঈশ্বর যদি মনে করতেন যে আমাকে খ্রিস্টান করবেন তাহলে তাই জন্ম দিতেন, ঈশ্বর যদি মনে করতেন আমাকে হিন্দু করবেন তাহলে সেই জন্ম দিতেন, ঈশ্বর যদি মনে করবেন আমাকে মুসলমান করবেন তাহলে মুসলমান জন্ম দিতে, কৃত্রিম ভাবে করা যায় না। আজকের দিনে বিজ্ঞানের অনেক অগ্রগতি হয়েছে, আমি নারী হয়ে জন্মেছি, আমি পুরুষ হব। উদাহরণ অনেক স্টলওয়ার্ডরা আছেন, মাইকেল জ্যাকসন থেকে আমাদের ঋতুপর্ণ ঘোষ। আমি মহিলা আছি, পুরুষ হব, পুরুষ থেকে মহিলা হব। টিকেছে কি? কালো চামড়ার জন্য নিজেকে ইনফিউরিটি কমপ্লেক্সে ভুগতেন মাইকেল জ্যাকসন, বিজ্ঞানীদের দিয়ে নিজেকে ফর্সা করে ফেললেন। শেষ দিকে ছবি দেখবেন, ফর্সা করে ফেললেন নিজেকে। নিজে বিশ্বাস করতেন, মনে করতেন তিনি 150 বছর বাঁচবেন, এমন ভাবে চলতেন। হলো কি? হলো না। তাই যার যেটা নির্মাণ, বরঞ্চ মানুষের কাছাকাছি, মাটির কাছাকাছি, যেটা ন্যাচারাল, সেটাকে সেইভাবেই মেনে নেওয়াটাই, সেটাই হচ্ছে সব থেকে ভালো কাজ। এটাই কবি বলছেন, যেটা তুমি একবার করে ফেলেছো সেটাকে আর বদলাতে পারবে না, বরঞ্চ তুমি ভাসিয়ে দাও বিনা রেখার ঘাটে। যেখানে বিনা রেখা মানে এত সুন্দর, রেখা মানে হচ্ছে দিগন্ত রেখাটুকুও নেই, এত অসীম, এত অসীম, এত নিঃসীম। সেখানে তিনি সেই রেখায় ভাসিয়ে দাও কবিতাটাকে, কাগজের নৌকা বানিয়ে। অসম্ভব সুন্দর কবিতা। কেমন লাগছে সকলে একটু কমেন্টস করে জানাবেন। আর বারবার বলি, শেয়ার করে দেবেন যাতে আরো অনেকে দেখতে পায়। আমি 2-1 দিনের মধ্যেই এটাকে ইউটিউবে ট্রান্সফার করে দেবো, শান্তনুর সঙ্গে কবিতার মধ্যে চলে যাবে ইউটিউবে, যাতে সারা বিশ্বের লোক দেখতে পায়। যখন ইচ্ছা হবে তখন যেভাবে হোক, আমাদের আপনার আমার গণ্ডির বাইরেও লোকেরা দেখতে পায়, সেই চেষ্টাই করবো। এটাই আমার চেষ্টায়, কবিতার জয়গান গাইছি, সবাই দেখবে সবার মধ্যে দিয়ে। এবং কবিদেরও বলা আছে, শ্যামলীদির সঙ্গে আমি ফোনে কথা বলছিলাম, তিনিও উদ্যোগী হচ্ছেন বেশ কিছু কবির কবিতা আমাকে জোগাড় করে দেওয়ার, তাদের সঙ্গে ইন্ট্রোডিউস করে দেওয়ার। আমি এটা বলতে চাই যে এই অনুষ্ঠানটা আমার একার নয়, এর জন্য আরও 2-3 জনের অবদান আছেন। তার মধ্যে অবদান আছেন অবশ্যই আমার অত্যন্ত প্রিয় শ্রদ্ধেয় কবি শ্যামল জানা, আমার অত্যন্ত শ্রদ্ধেয় কবি দীপেন চক্রবর্তী, আমার অত্যন্ত শ্রদ্ধেয় কবি শ্যামল মুখার্জি। আমি কালকে শ্যামলদাকে ফোন করেছিলাম ওই পড়া পশ্যন্তী মধ্যমা বৈখরি এটা জানার জন্য। তো এইভাবে সকলের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানটা সকলের অনুষ্ঠান হয়ে উঠুক এবং হয়ে এগিয়ে চলুক দুর্বার গতিতে কবিতার জয়গান। আমি 7 নম্বর কবিতায় চলে আসবো। এই গার্হস্থ এই সন্ন্যাস, যত অন্ন, যত বস্ত্র, যত বাসস্থান কম পড়ে, উন্মত্ত পাহারাদারেরা আখেটেক তুলে নেয় নতুন লাটাই। সীমাবদ্ধ পৃথিবীর হুমকির গান, জন্ম ঋণ মানে না এ অস্থায়ী চর, জন্মশোধে সাক্ষী হয় ধূসর খোয়াই। ইতিহাসের মাথা কোটে মানুষ মানুষই যেন সে ছায়া না ফেলে নিজ কক্ষপথে, সে এক নাছোড় দেয় কালের দোহাই। যত অন্ন, যত বস্ত্র, যত বাসস্থান, শূন্য সংযোগে অঙ্ক সবই অনিশ্চিত, সন্ন্যাসেতে পড়ে থাকে গেরুয়া মড়াই। খুব সুন্দর একটি অনুভূতি প্রবণ কবিতা। আজকে অনেকেই দেখছেন, কমেন্টসও করছেন।
ভালো লাগছে। আরো আরো সকলের কাছে পৌঁছুক এই অনুষ্ঠান। পৃথিবী যারা শোষণ করে তারাই ভোগ করে, তারাই ঠিক করে। একটু মতের এদিক ওদিক হলেই তারা কিভাবে স্বীকার করবে, কিভাবে প্রতিবাদের কণ্ঠকে স্তব্ধ করে দেবে, কিভাবে স্পার্টাকাসের হাতে পায়ে কি করে শিকল বাঁধবে। সবাই তো আর কুতুবুদ্দিন আইবক হয় না। দাস থেকে সম্রাট, স্পার্টাকাসরাও পৃথিবীতে আছে। অথচ মানুষ তার প্রকৃত জন্মের যে ঋণ, সেই ঋণটা সে মানুষ কেন, মানুষ কিসের জন্য মানুষ, কেন মানুষ বুদ্ধিমান? একে অপরকে ঠকানোর জন্য বুদ্ধিমান? বুদ্ধি তার মাথায় যে গ্রে ম্যাটার, সেটা কি মানুষকে ঠকানোর জন্য, নাকি মানুষকে ভালোবাসার জন্য, মানবতার কথা বলার জন্য? সর্বোচ্চ মস্তিষ্কের ব্যবহার যারা সর্বোচ্চ জায়গায় নিয়ে গেছেন দেখবেন, অ্যালবার্ট আইনস্টাইন থেকে শুরু করে, বিবেকানন্দ থেকে শুরু করে, তারা মানবতার কথা, বুদ্ধের থেকে শুরু করে, চৈতন্যর থেকে শুরু করে, জয়দেবের কথা শুরু করে, কবিরের কথা, লালনের কথা, রবীন্দ্রনাথের কথা, দেখবেন মানবতার কথা, ঠকানোর কথা নেই কোথাও, মানবতার কথা। মানুষ কবে বুঝবে এই কথা? কবির 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 এটা বাজছে বুকে, এবং তিনি বলছেন ঠিকই তো, কোনো কিছু নিশ্চিত না। এসছি ল্যাংটা, যেতে হবে ও ল্যাংটা, নিশ্চিত কিচ্ছু নেই, সবই অনিশ্চিত। কে জানে ক ঘন্টা আছে রে জীবনটা, কতক্ষণ এই জীবনে আছি আর কতক্ষণ নেই, এই হিসেব কেউ মেলাতে পারবে না। তাহলে তাহলে শেষ যে চারিটি আশ্রম, তার শেষ হচ্ছে সন্ন্যাস। সেই সন্ন্যাস মানব প্রস্থের পর সন্ন্যাস, সেই সন্ন্যাসের পরেও পড়ে থাকবে কি? গেরুয়া মড়াই। গেরুয়া মড়াই মানে সন্ন্যাসের যে মড়াই মানে হচ্ছে ধানের গোলা, খাদ্যশস্যের গোলা। সেই খাদ্যশস্যের গোলা অর্থাৎ এই সন্ন্যাস জীবনে যা তিনি পেলেন তা তিনি কোথাও রাখলেন। সেই সন্ন্যাসের যে মড়াই, সেই মড়াই থেকেই তার শিষ্যরা তাদের উদরবৃত্তি করবে। উদরবৃত্তি নয়, আসলে মস্তিষ্কের পুষ্টি বৃদ্ধি করবে, মানবতার প্রেম এইভাবেই ছড়িয়ে যাবে। এই কবিতায় তিনি বলার চেষ্টা করেছেন এই গার্হস্থ্য এবং এই সন্ন্যাস, গার্হস্থ্য এবং সন্ন্যাস এই দুটোকেই তিনি রেখেছেন পাশাপাশি। খুব সুন্দর, খুব সুন্দরভাবে শেষ করেছেন, খুব সুন্দরভাবে, সুন্দর একটা মেসেজের মধ্যে দিয়ে, যে শেষ অবধি কি পড়ে থাকবে, কি থাকবে, সন্ন্যাস থেকেই বিশ্ব মানবতার কথাই, সেইটাই থাকবে। আমরা অষ্টম কবিতায় আসবো, ভুবনডাঙ্গা ও নক্ষত্র জীবন। ভরা বিশ্ব যুদ্ধ বিগ্রহ আমাকে স্তব্ধ করে দিয়ে যায়। এর চেয়ে অতিরিক্ত আমার কোনো স্তব্ধতা নেই। প্রতিটি স্তব্ধতা আমাকে নির্জন করে দিয়ে যায়, এর চেয়ে বেশি নির্জনতা আমার নেই। এই স্তব্ধতা, এই নির্জনতা আমাকে অনন্তের ছায়া ছায়া বোধে নিয়ে যায়। সে অনন্ত শান্তির পারাবার কিনা, নাকি সেখানেও পুনরুজ্জীবনের কোনো প্রস্তুতি যুদ্ধ আছে, তার স্পষ্ট বোধ ওরা আমাকে দিতে পারে না। না স্তব্ধতা, না নির্জনতা, না মৃত্যু, না কোনো জন্ম পূর্বের স্মৃতি। এই কবিতার সে শুরু করেছেন যুদ্ধ বিগ্রহ। এখানে যুদ্ধ বিগ্রহটা তার জীবন সংগ্রাম, প্রতিদিনকার প্রতিনিয়ত যে যুদ্ধে আমরা সকলেই লিপ্ত আছি, সেই যুদ্ধের কথা তিনি বলেছেন। কবিতার চলনটা একটা পরবর্তীমুখী চলন, আমি পড়ে দিয়ে বোঝাচ্ছি কেমন চলন হয়েছে। এর চেয়ে অতিরিক্ত আমার কোনো স্তব্ধতা নেই, শেষ করলেন যেখানে, আবার পরের লাইনটা শুরু করলেন, প্রতিটি স্তব্ধতা, একটা স্তব্ধতার কথা তিনি বললেন, ভরা বিশ্বযুদ্ধ বিগ্রহে আমায় স্তব্ধ করে দিয়ে যায়, এর চেয়ে অতিরিক্ত স্তব্ধতা আমার কিছু নেই। আবার বললেন প্রতিটি স্তব্ধতায়, এই যে একটা একটা করে এই ধরনের স্তব্ধতা, যুদ্ধ বিগ্রহের স্তব্ধতা আমাকে নির্জন করে দিয়ে যায়, এর চেয়ে বেশি নির্জনতা আমার নেই। পরবর্তী চরণে পরবর্তীমুখী কবিতা, প্রথমটা যুদ্ধ বিরোধী, তারপরে স্তব্ধতা, তার থেকে স্তব্ধতা এবং তার থেকে ধ্যান ও মগ্নতায় তিনি পৌঁছে গেছেন, যেখানে তিনি বলছেন এই স্তব্ধতা, এই নির্জনতা আমাকে অনন্তের ছায়া ছায়া বোধে নিয়ে যায়। একটা ধ্যান মগ্ন অবস্থা, একটা আধো উত্তরণের মতো অবস্থায় ভাসমান জায়গায় আমি আছি, না ভূমিতে না বায়ুতে, কোথাও যেন একটা আছি, যা ঠিক ক্লিয়ার নয় আমার কাছে, পরিষ্কার নয় আমার কাছে। তাই তিনি বলেছেন ছায়া ছায়া বোধে তিনি নিয়ে যান। সেটাও কি অনন্ত শান্তির পারাবার?
সে বোধটাও তার হচ্ছে না, তিনি পাচ্ছেন না। এবং বলছেন যে পরের জন্ম, যে জন্ম, আমার জন্ম পূর্বে, আমার পূর্বজন্মের কোনো স্মৃতি না, স্তব্ধতা, সেই বোধ, এর কোনো পরিষ্কার ধারণা আমাকে দিতে পারছে না। অর্থাৎ এটা তিনি বলতে চাইছেন যে, আমার কবিতা পড়ে যেটা মনে হয়েছে, যে নিজেকে চিনতে পারার যে স্ট্রাগল, নিজেকে চেনা, নিজেকে জানা, যে জানার অসীম পরীক্ষা নিরীক্ষা, অসীমভাবে পথ চলা বিভিন্ন স্টলওয়ার্ড মানুষ, বিভিন্ন জ্ঞানীগুণী মানুষ, তারা চলেছেন নিজেকে জানা। সেই নিজেকে জানা, সেইটা ক্রমবর্ধমানতা, তার কোনো এন্ড নেই, চলছে তো চলছেই। সেই জার্নির কথাই তিনি এই কবিতায় বলেছেন। আমি পরবর্তী কবিতায় যাব, 9 নম্বর কবিতা, লাস্ট বাট ওয়ান। দেখতে দেখতে কতটা সময় কেটে গেল। যুদ্ধ পরবর্তী, এত যুদ্ধ নিয়ে কথা, যুদ্ধ কবিকে খুবই কাঁদায়। যুদ্ধ দেখে, এত হানাহানি দেখে, এত কিছুর মধ্যে দিয়ে তার কবিতা বেরিয়ে আসে, কবিতা উদ্গারিত হয়। সেরকম একটি কবিতা, কে আছো ওখানে মাঝপথে, ভাঙা ঘর, উল্টানো হাঁড়ি, পোড়ো জমি, কার জন্য রেখে গেলে তুমি? চাঁদ তার কলঙ্ক রাখে, উচ্চাবচ নদী কথা, নদী কথা দাঁড়ে বায় কো অক্ষর জীবন, অতিমারি হাঁক পারে অদৃশ্য বুননে, বারুদের স্তূপ থেকে উঁকি মারে গিটার, জবা কৌসুম সংকাশ, রবি একরোখা পুবে, কারা করে উৎসব ধানের, কে আছো ওখানে। খুব ছোট কবিতা, একটা হতচিহ্ন সংসার এঁকেছেন যেন পৃথিবী এই মুহূর্তে। চলতে চলতে মাঝপথে তার একটা ধ্বংসের ছবি, হাঁড়ি উল্টে আছে। এই মুহূর্তের যে করোনা পরিস্থিতি, এই মুহূর্তের যা সারা বিশ্বের পরিস্থিতি, সেই পরিস্থিতির কথাই যেন ফুটে উঠছে এখানে, একটা ধ্বংসের ছবি। এবং চাঁদ তার কলঙ্ক লুকিয়ে রাখে তার নদী পথে, তার যে এই যে বলছেন যে উচ্চাবচ নদী কথা, উচ্চাবচ মানে হচ্ছে চড়াই উতরাই, বড় ছোট, ভালো মন্দ, এইরকম বিপরীতধর্মী কথার কথা, এটা উচ্চাবচ। তো সেই উচ্চাবচ মানে কলঙ্ককে তিনি, আমরা এখান থেকে যে কলঙ্ক দেখি, যে আলো যেখানে প্রবেশ করছে না, সেখানে তার নদী রাখেন। আবার নদী কথায় দাঁড় বায় কো অক্ষর জীবন। ক অক্ষর জীবন মানে দুটো ভাবে, একটা হচ্ছে একদম ব্যঞ্জন বর্ণের প্রথম অক্ষর, বাকি অক্ষরগুলো অজানা, প্রথম অক্ষর দাঁড় বাড়িছে। আরেকটি হচ্ছে ক অক্ষর গোমাংস, মূর্খ জীবন। হতে পারে তিনি এই আজকের দিনে মানুষের যে বিহেভিয়ার, করোনা পরিস্থিতিতে কেন্দ্র করে, তার মধ্যেও লুটপাট, তার মধ্যেও মাস্ক না পড়া, তার মধ্যে দিয়েও রাজনদের এত অবিবেচক সিদ্ধান্ত, সেই সমস্ত কিছুকে তার মনে হয়েছে ক অক্ষর গোমাংস। মানুষও মানছেন না, নিউ নর্মাল করে জবরদস্তি করে, মাস্ক পরবো না, এখানে ঝুলছে মাস্ক। অনেকেই আছেন, আমার আশেপাশে বহু লোক আছে। মন্দিরবাণী কিন্তু তার অদৃশ্য বুননে সে হাত পারছে। বারুদের, এবার তিনি পজিটিভনেসে আসছেন, বারুদের স্তূপ থেকে মুখি মারে গিটার, অর্থাৎ বিস্ফোরণের আগে, ফেটে যাওয়ার আগে যেন কোথাও একটা সঙ্গীত বাজছে, অর্থাৎ একটা সোনালী রেখা। আমি জানি না তিনি টিকাকরণকে সোনালী রেখা বলেছেন। জবা কৌসুম শঙ্কাশুক রবি, একরোখা রবি, সূর্য উঠবেই একদিন, সেই কথা বোঝাচ্ছেন। কে আছো ওখানে, কে আছো একটা ধ্বংসের মধ্যে আর একটা সৃষ্টির সোনালী রেখার মধ্যে, কে আছো প্রশ্ন করছেন। আসল কথাটা তিনি বলতে চাইছেন যে কে সেই কাণ্ডারি, যেই সংকেত বুঝতে পারছে, জবা কৌসুম সংকাশের সংকেতকে বুঝতে পারছে, কে কাণ্ডারি, যে কাণ্ডারি এটা বুঝতে পারছো, সেটা বয়ে নিয়ে যাও। তাই কে আছো ওখানে, খুব সুন্দর একটি মানবতাবাদী কবিতা আজকের দিনে, খুবই উপভোগ্য এবং খুব সত্য কথন লেখা, একটি সম্ভাবনার কথা লেখা। আমি দিদিভাইয়ের শেষ কবিতা, আজকের আমার অতিথি কবি শ্যামলী বন্দ্যোপাধ্যায়, আজকে আমি এখানে এই অনুষ্ঠানে যে শেষ কবিতাটি পড়ব, সেই কবিতাটি হচ্ছে 19-এর ঘরের নামতা। 19-এর ঘরের নামতা মুখস্থ হয়নি বলে ভরা ক্লাসে সব বন্ধুদের সামনে অঙ্কের ম্যাম নাকে খত দেওয়ালেন, তখন প্রথম শ্রেণী। অথচ আমার কোনো দোষ ছিল না, যোগ বিয়োগ না শিখলে গুণ করব কেমন করে। কটা ফড়িংয়ের পায়ে সুতো বাঁধা হলো,
মাঞ্জা কটা পাখির উড়ান কাটলো, কোটরে কটা ডিম ছিল, কটা হাপিস হলো, এসব হিসেব পত্তর তখনও আমার অঙ্গুলিমালা করে উঠতে পারতো না। আজও কোনো গণিতের বইতে দেখিনি এমন প্রবলেম সাম। ব্রদিবৃক্ষগুলো অনর্গল কাটতে থাকলে কটা চারাপোনা ছাড়া উচিত যাতে গাছেদের যোগ বিয়োগের ভাবি নামটা ঠিক থাকে? এ নীল গ্রহের নিগ্রহ নামটা দিয়ে বাঁধো তো দেখি, সর্দার পোড়ো অথবা অনিঃশেষ রক্তপাত। একটা আটপৌড়ে জীবনে ডজন ভর নামটাই যথেষ্ট, বাকিগুলো আজও আমি বলবো না, মুখস্থ থাকলেও না। খুব সুন্দর করে না বলেছেন। এক মানবিক দর্শনের কথা, শৈশবের ছবি, একটা চিত্রকল্প তার উঠে এসছে, শৈশবের ছবিটা খুব সুন্দরভাবে উঠে এসছে। সত্যি তো আমি শিখিনি, আমি গুণের নামটা কি করে করবো, কি করে বাড়াবো। আমি এখনো শিশু জীবনের যে কিশোর বিস্ময়, কটা মাঞ্জার উড়ান, পাখির উড়ান কেটে দেয় কত সুন্দরভাবে, পাখিও উড়ছে, ঘুড়িও উড়ছে, কিন্তু সেই অদৃশ্য সুতো পাখি দেখতে পায় না, তাদের সে রক্তাক্ত হয়। কটা ফড়িং যে উঠছে তার পায়ে ডানা সুতো পায়, শৈশবের খেলা বেঁধে দিচ্ছি, কটা ডিম আছে কোটরে, কটা ডিম ফেলে নিয়ে আসলাম। এগুলো আমি তখনও যোগ বিয়োগ করতে শিখিনি, শৈশবের সেই আনন্দ মজাটাই পাইনি আপনি আমাকে। আর এই পৃথিবীতে মানুষ কত কত গণিতের মধ্যে রইল, কতগুলো বোধিবৃক্ষ কাটলে, অর্থাৎ কত গাছ কাটলে, কত জ্ঞানের কাটলে, কত জ্ঞানকে শেষ করে দিলে, কত সভ্যতাকে শেষ করে দিলে, কত স্মৃতিচিহ্নকে শেষ করে দিলে, সেটা ভাষাতে থাকবে আবেগে, সেটা আরো আরো বেশি তাকে ক্যালকুলেট করে আরো বেশি গাছ পুঁততে হবে। গাছের সঙ্গে মাছ জলের কথা তিনি টেনেছেন, যে গাছেদের কটা অনর্গল কাটতে থাকলে কটা চারাপোনা ছাড়া উচিত, গাছ এবং এর মাছের জলের সঙ্গে তুলনা করে তিনি বলেছেন গাছেদের যোগ বিয়োগের ভাবি নামটা ঠিক থাকে, যাতে তাদের ভাবি নামটা আগামী দিনের যে ভাবি নামটা, আগামী দিনের নামটা 2 2 4, 3 2 6, 4 2 8 এইভাবে যাতে উচ্চারিত হতে পারে, সেটা যাতে ঠিক থাকে তার কথা বলেছেন। এই নীল গ্রহ অর্থাৎ আমাদের এই পৃথিবী, তার একটা জীবনে, এবং সেই জীবনে তিনি বলছেন যে আমি এই আটপৌর জীবন, সেই আটপৌর জীবনে খুব বেশি গুণ হওয়ার দরকার নেই জানার। এটি একটা বেদনা তার এই কবিতার মধ্যে ভেসে এসছে। উষ্ণায়ন, জলবায়ু পরিবর্তন, বা অ্যাটম বোম তৈরি, মানুষ এই জানতে জানতে নীল নিগ্রহ তিনি করছেন, সারা পৃথিবীকে নিগ্রহ হচ্ছে, সেই নিগ্রহ অ্যাটম বোমা ফাটিয়ে হচ্ছে, মিসাইল ছুড়ে হচ্ছে, এবং সেটাকে আরো অঙ্ক শেখার মধ্যে দিয়ে, যত অঙ্ক শিখছি সেই অঙ্কের মধ্যে দিয়ে আমি অ্যাটম বোমা শিখছি, অঙ্ক কষে কষে এটার সঙ্গে এটা, এই রসায়নটাকে শিখে কত বেশি আরো এক্সপ্লোসিভ বানানো যায় শুধু ধ্বংস করার জন্য তা শিখছি, মিসাইল শিখছি কত নিশ্চিত লক্ষ্যে সেটা আঘাত হানতে পারে, লক্ষ্যে অবিচল হতে পারে একটি আগ্নেয়াস্ত্র, তা শিখছি, তা কবিকে বাধা দেয়। তবে আমি কবিকে বলবো সকলের পক্ষ থেকেই, সব অঙ্কের মধ্যেও থাকে এই জীবনদায়ী বিষয় থাকে, সবটাই চলছে, জীবন এবং মৃত্যু দুটোই পাশাপাশি হাঁটছে, তাই সেখানে যেমন এই অস্ত্র এও তৈরি হচ্ছে, তেমনি আবার এটাও তৈরি হচ্ছে মানুষকে বাঁচানোর জন্য বিভিন্ন ওষুধ, বিভিন্ন, সেটাও রসায়ন ফর্মুলায়, অঙ্কের ফর্মুলায়। কিন্তু কবি কিছুটা ব্যথিত অভিমানের ঢঙে বলেছেন যে একটা আটপৌরে জীবনে বেঁচে থাকতে যে কটি নাম তার শেখা দরকার সেইটুকুই আমি শিখবো, বাকিটুকু আমি জানি কিন্তু মুখস্থ থাকলেও তোমাদের বলবো না। বেদের শ্রুতির মতো আমি বলবো তোমরা শিখে যেতে পারো এবং তাতে তোমরা ক্ষতি করতে পারো, বা আমি কারোর কাছে প্রমাণ করব না যে আমি এটা জানি, আমি এটা বলবো না, আমার এটা প্রয়োজন নেই, এটা অর্থাৎ তিনি এটাকে বলছেন যে এটা তিনি বলবেন না, অন্য কেউ যেন প্রচ্ছন্নভাবে বলতে বারণ করছেন। এই হচ্ছে কবি শ্যামলী বন্দ্যোপাধ্যায়। আমরা আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে সকলে কবি শ্যামলী বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানাই, অন্তরের ভালোবাসা জানাই, এবং তার সাথে সাথে প্রার্থনা করি যে তার লেখনী আরো সুদৃঢ় হোক, আরো বিভিন্ন বিষয়ে তার লেখা আমাদের কাছে, তার কবিতা আমাদের কাছে আসুক, এবং লেখনী যেন কোনোভাবেই থেমে না যায়, যে পজিটিভনেসের কথা, যে
ধনাত্মক এনার্জির কথা, যে বোধের কথা তিনি বলেছেন, মানবতার কথা তিনি বলেছেন তার কবিতার ছত্রে ছত্রে, তা ছড়িয়ে পড়ুক সকলের মধ্যে, সমস্ত মানুষের মধ্যে। যে পায়েসের অর্ধঘ্রাণের কথা তিনি ছড়িয়ে দেওয়ার কথা বলেছেন, বুদ্ধের সিদ্ধি লাভের পায়েসের অর্ধঘ্রাণ, সেই অর্ধঘ্রাণ সকলের মধ্যে প্রসারিত হোক, কল্লোলিত হোক, উৎসবে আনন্দ ঘন উৎসবে পরিণত হোক, এই কামনা করে সকলে যারা দেখলেন এই অনুষ্ঠান, আমার সঙ্গে থাকলেন, তাদের সকলকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমার এই অনুষ্ঠানের পক্ষ থেকে, চেনা কবির ভালো লাগা অনুষ্ঠানের পক্ষ থেকে সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। আশা করছি সকলে ভালো আছেন এবং ভালো থাকবেন, ভালো থাকার চেষ্টা করবেন, অপরকে ভালো রাখবেন, এই আবেদন করে সকলকে নমস্কার জানাচ্ছি। শুভরাত্রি।